চিত্রকূট। উত্তরপ্রদেশের চিত্রকূট ধাম হলো এমন এক তীর্থভূমি যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর আধ্যাত্মিক পবিত্রতা একসঙ্গে মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। সবুজে ঘেরা পাহাড়, শান্ত নদী, ঝর্ণা আর ঘন বনের নিস্তব্ধতা, এই সমস্ত কিছু মিলে চিত্রকূটকে এক রহস্যময় এবং শান্ত অনুভূতির স্থান করে তুলেছে। শাস্ত্র অনুযায়ী রামায়ণের অরণ্যকাণ্ডে প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ 14 বছর বনবাসকালের মধ্যে এই চিত্রকূটের গভীর জঙ্গলময় পরিবেশে প্রায় 11 বছর নির্বাসন কাটিয়েছিলেন। এই কারণেই যুগ যুগ ধরে চিত্রকূট আধ্যাত্মিক ও ভক্তির এক কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এখানকার কালিঞ্জন পাহাড়, গুপ্ত গোদাবরী গুহা, মন্দাকিনী নদীর তীরের রামঘাট সহ নানান পবিত্র স্থান আজও সেই ঐতিহাসিক মুহূর্তগুলির স্মৃতি বহন করে চলেছে। চিত্রকূটের পরিবেশ এমনভাবে মানুষকে প্রভাবিত করে যে এখানে এলে মনে হয় যেন প্রকৃতি নিজেই ধ্যান, জপ ও শান্তির বার্তা শুনিয়ে যায়। পাখির কলতান, নদীর কলকল ধ্বনি আর পাহাড়ের নির্জন সৌন্দর্য সব মিলিয়ে চিত্রকূট ধাম আধ্যাত্মিক সাধনা ও মানসিক শান্তির জন্য এক আদর্শ স্থান। তাই চিত্রকূট শুধুমাত্র এক তীর্থ নয়, এটি এক অমূল্য অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতার মিলনে মানুষ খুঁজে পায় নিজের অন্তরের শান্তি। আজ আমার লক্ষ্য ছিল সেই চিত্রকূট দর্শন করা। তাহলে যাত্রা শুরু করা যাক কানপুর সেন্ট্রাল থেকে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10:05। আমি কানপুর থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আমি কানপুরে গতকাল রাত্রেই ছিলাম, কারণ আপনারা জানেন যে গতকালকে আমি গেছিলাম বিঠুর দর্শন করতে। সেই বিঠুর কিন্তু এমন এক পুণ্যস্থান যেখানে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা চিত্রকূট ধাম। আমি কানপুর সেন্ট্রাল রেল স্টেশনের পাশে হোটেল AS প্যালেসে ছিলাম, প্রতিদিন 500 টাকার বিনিময়ে। সকালবেলা চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমার ট্রেন আছে সকাল 11টায় কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। তাহলে চলুন বেরোনো যাক। হেঁটে চললাম স্টেশনের দিকে। রাস্তার পাশে ট্রেনের টিকিট পাচ্ছি দেখে ঢুকে পড়লাম। ভাইয়া এক চিত্রকূট ধাম টিকিট দেনা। कितना? एक्सप्रेस से जाएंगे इंटरसिटी से 11 बजे। इंटरसिटी 11 बजे। ये हो गया आपका 90 रुपये का। আমি এখান থেকে টিকিট কেটে নিলাম। চলুন বেরোনো যাক। টিকিট নিয়ে সোজা প্ল্যাটফর্ম। দেখলাম কানপুর সেন্ট্রাল স্টেশনটা আধুনিকীকরণের কাজ চলছে। আমার ট্রেন ছিল 14110 চিত্রকূট ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি সোম থেকে শনিবার প্রতিদিন সকাল 10:05 কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে। আমার ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে বসতেই সঠিক সময় ট্রেন ছেড়ে দিল। কানপুরকে এইবারের মতন বিদায় জানালাম। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমিও জানলার পাশে বসে বাইরের ধূসর মেঘের আনাগোনা আর এখানকার দিগন্ত বিস্তৃত সোনালী ফসলের চাষের সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। কানপুর সেন্ট্রাল থেকে চিত্রকূটের দূরত্ব 112 কিলোমিটার। এই ট্রেনে সময় লাগবে 3.5 ঘন্টা মতো। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর, এখন বাজে বেলা 3:41, এসে পৌঁছে গেছি চিত্রকূট ধাম স্টেশনে। এবারে এখান থেকে একটা অটো ধরবো। অটো ধরে যাব সোজা রামঘাট। চলুন যাওয়া যাক। স্টেশন চত্বর বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেই কানপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে। এই চিত্রকূটে এসেও দেখতে পাচ্ছি।
কি আর করা যাবে, ওয়েদার রিপোর্ট বলছে আগামীকালকেও বৃষ্টি আছে। স্টেশন চত্বর থেকে বেরোতেই অটোর হাঁকাহাঁকি শুনতে পেলাম। এখানকার বেশিরভাগ অটোই শেয়ারে রামঘাট যাচ্ছে। রামঘাট কেতনা? মাথাপিছু 20 টাকার বিনিময়ে বসে পড়লাম একটা অটোতে। চিত্রকূট স্টেশন থেকে রামঘাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। বেশ কিছুটা আসার পর চিত্রকূট ধামের প্রবেশদ্বার দেখতে পেলাম। আরও কিছুটা এগিয়ে প্রায় আধ ঘন্টা অটোতে আসার পরে এসে পৌঁছে গেলাম রামঘাটের মেন যে প্রবেশদ্বার তার কাছে। এখানে এখন একটা গেস্ট হাউস নিয়ে নিতে হবে, নিয়ে এখানেই রাত্রেবেলা থাকবো। এখানে আমি আশা রাখি 2 দিন থেকে 3 দিন থাকবো। এখানকার ওয়েদার যা আছে, কালকে কতটা ঘুরতে পারবো জানি না, সেই বুঝে ডিসিশন নেব। চিত্রকূটে রামঘাটের কাছেই থাকা ভালো, কারণ এখানে প্রচুর হোটেল ও লজ রয়েছে। এছাড়া এখান থেকে চিত্রকূটের সব জায়গায় যাওয়ার জন্য খুব সহজে গাড়ি, অটো এবং টোটোও পাওয়া যায়। আমি ঢুকে পড়লাম বিনোদ লজে। কথাবার্তা বলে একটা ঘর নিলাম। আমি থাকবো 102 নম্বর ঘরে। ঘরটা ছোট, একটা ডবল বেডের খাট আর এয়ার কুলার রয়েছে। দেয়ালের একদিকে একটা আয়না এবং দেয়ালে তাক করা রয়েছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার লাগানো। একার জন্য আর কি দরকার। 3 দিনের জন্য ঘরটা নিলাম। আমার 3 দিনের জন্য ভাড়া পড়লো 1600 টাকা। সেদিনকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। বেরিয়ে পড়লাম গেস্ট হাউস থেকে। এখন সবার প্রথমে যাব রামঘাটে, যেখানটাতে প্রভু শ্রী রামচন্দ্র সর্বপ্রথম এসে এই চিত্রকূটে পদার্পণ করেছিলেন, সেই জায়গা দর্শন করতে। হোটেলের সামনেই রয়েছে রামঘাটের প্রবেশদ্বার। এগিয়ে চললাম রামঘাটের দিকে। এই হলো সেই পুণ্যভূমি, মন্দাকিনী নদীর তীরে অবস্থিত রামঘাট। এই মন্দাকিনী নদী কিন্তু হিমালয়ের মন্দাকিনী নদী নয়। চিত্রকূটের মন্দাকিনী হল গঙ্গা নদীর দান, যার ঋষি পত্নী অনুসূয়া তার বৃদ্ধ স্বামী অত্রি ঋষির আশ্রমের কাছে গঙ্গা নদীর সুবিধা পাওয়ার জন্য প্রার্থনা করে নিয়ে এসেছিলেন। তখন মা গঙ্গা এখানে চিত্রকূটের মন্দাকিনী গঙ্গা রূপে আবির্ভূত হন। কিংবদন্তি অনুসারে ভগবান রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণ অযোধ্যার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে এখানেই মন্দাকিনী নদীতে স্নান করে তারপরে কবি তুলসীদাসের সঙ্গে দেখা করেছিলেন। এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই মন্দাকিনী নদীর পাশেই কবি তুলসীদাস রামচরিত মানস রচনা শুরু করেছিলেন। এই রামঘাটকে ঘিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো, দীপদান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকেন। রামঘাটের পরিবেশ নীরব, শান্ত এবং পবিত্র। আমার রামঘাট চত্বরে কাটানোর মুহূর্তগুলো জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে রয়ে গেছে। এরপরে সর্বপ্রথম দর্শন করলাম চিত্রকূট ধামের রক্ষাকর্তা মহারাজা ধীরাজ শ্রী মত্ত গজেন্দ্রনাথ মহাদেব মন্দির। বহু যুগ আগে থেকে এই অঞ্চলের অধিপতি হিসেবে শ্রী মত্ত গজেন্দ্রনাথ মহাদেবকে মানা হয়ে থাকে। জনশ্রুতি আছে চিত্রকূটে থাকার জন্য প্রভু শ্রী রামচন্দ্রকেও শ্রীমত্ত গজেন্দ্রনাথ মহাদেবের অনুমতি নিতে হয়েছিল। ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। এখানে একই জায়গায় চারদিকে 4টি শিবলিঙ্গ রয়েছে। দক্ষিণ দিকের যে শিবলিঙ্গটি রয়েছে সেটা স্বয়ংভূ। জনশ্রুতি আছে স্বয়ং ব্রহ্মাদেব এই স্থানে 108 বার যজ্ঞ করে মহাদেবকে প্রসন্ন করেন। তখন মহাদেব
ব্রহ্মাদেবকে একটি হাতির রূপে দর্শন দেন। তখন ব্রহ্মাদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন যে ধর্মরক্ষার জন্য মহাদেব যেন এই স্থানে স্বমহিমায় অধিষ্ঠান করেন এবং এই স্থানের রাজা হয়ে এখানকার যেন রক্ষাকর্তা হন। তখন মহাদেব ব্রহ্মাদেবের এই প্রার্থনায় রাজি হয়ে স্বয়ম্ভু লিঙ্গ হয়ে অধিষ্ঠান করছেন। মহাদেব এখানে প্রথমে হাতি অর্থাৎ গজের রূপে ছিলেন বলে এখানে মহাদেবকে মহারাজা শ্রীমত্ত গজেন্দ্রনাথ বলা হয়। বাকি পশ্চিম দিকে শিবলিঙ্গ ত্রেতাযুগে প্রভু শ্রী রামচন্দ্র স্থাপন করেন। উত্তর দিকে শিবলিঙ্গ ত্রেতাযুগে অনুসূয়া মায়ের প্রতি অত্রি মুনি স্থাপন করেছিলেন এবং পূর্ব দিকে শিবলিঙ্গ ঋষি অগস্ত্য স্থাপন করে গেছেন। এই চারটি শিবলিঙ্গ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। আমি মহারাজ শ্রীমত্ত গজেন্দ্রনাথ মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। মন্দির কম্পাউন্ডে এখানে আরো বেশ কিছু মন্দির আছে। চলুন এবারে দর্শন করে আসি প্রভু শ্রী রামচন্দ্র যেখানে পর্ণকুটির বানিয়ে বসবাস করতেন সেই জায়গাটা। রামঘাট থেকে আরো একটু এগোলেই পড়বে যজ্ঞবেদী ও পর্ণকুটি মন্দির যাওয়ার সিঁড়িপথ। সিঁড়িপথে কিছুটা উঠে বাদিকে পড়বে যজ্ঞবেদী মন্দির। সুন্দর প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। এই হলো সেই পুণ্যস্থান যেখানে ব্রহ্মাদেব একটি ধনুকের আকারে ভূমি নিয়ে 108 বার যজ্ঞ করেছিলেন। ব্রহ্মাদেবের হাতে তৈরি করা যজ্ঞকুণ্ড এখনো পর্যন্ত রয়েছে। कुंड में भगवान ब्रह्मा ने यज्ञ किया। ये माता सीता, माता लखन जी ने, सीता जी ने यहाँ बाटिया लगाई थी। এখানে রয়েছে ব্রহ্মাদেবের মন্দির। পাশে রয়েছে শ্রী রামচন্দ্র, সীতামাতা ও লক্ষণের মন্দির। একদিকে রয়েছে রাবানন্দ আচার্যের মন্দির। মন্দির প্রাঙ্গণের একদিকে রয়েছে তুলসী ক্ষেত্র। ঠিক এই জায়গাতেই সীতামা এবং লক্ষণ তুলসী গাছ লাগিয়েছিলেন। এখনো এখানে তুলসী গাছ রয়েছে। পুরো মন্দির চত্বর বেশ সুন্দর লাগলো। আজকের এই চিত্রকূট ধামের ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আপনাদের দেওয়া মতামতগুলো নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। এবারে এগিয়ে চললাম প্রভু শ্রী রামচন্দ্র যে জায়গায় পর্ণকুটির বানিয়েছিলেন সেই স্থান দর্শন করতে। এই হলো সেই জায়গা যেখানে প্রভু শ্রী রামচন্দ্র পর্ণকুটির বানিয়ে থেকেছিলেন। এই জায়গাতেই ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র সীতামাতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে পর্ণকুটির বানিয়ে বসবাস করতেন। আজ সেই পর্ণকুটিরের জায়গায় মন্দির স্থাপন হয়েছে। মন্দিরের প্রতিকটা অলিন্দের কারুকার্য চোখে পড়ার মতো। মূল মন্দিরের ভেতরে মাঝে আছেন পুরুষোত্তম রামচন্দ্র এবং সীতামাতা। আমাদের ডান দিকে রয়েছে শিব ও পার্বতী মাতা, আর বাঁ দিকে রয়েছে লক্ষ্মী দেবী ও নারায়ণ এবং তুলসী দাসজি। মূল মন্দিরের পাশের মন্দিরটি হল লক্ষণজির মন্দির। ভেতরে লক্ষণের মূর্তি অধিষ্ঠান রয়েছে। আমি পুরো মন্দিরটা ঘুরে নিলাম।
খুব সুন্দর দর্শন করলাম। ভেতরে যে অনুভূতিটা পাচ্ছি সেটা আপনাদেরকে কি করে জানাবো বলতে পারছি না। অপূর্ব অপূর্ব জায়গা। উফ, একটা আলাদা শান্তি পাচ্ছি এখানে এসে। চলুন এরপরে আরও অন্যান্য জায়গাগুলো আছে সেগুলো দর্শন করে আসি। মন্দিরের অন্য দিকের গেট দিয়ে চললাম শ্রী তুলসীদাস মন্দিরের দিকে। কিছু দূর এসেই পৌঁছে গেলাম কবি তুলসীদাসের যে গুহায় বাস করতেন সেই পুণ্যস্থানে। এই স্থানেই তুলসীদাসের সাথে প্রভু শ্রী রামচন্দ্র ব্রাহ্মণ বালক বেশে মৌনী অমাবস্যার দিন দর্শন দিয়েছিলেন। মনে করা হয় এই গুহায় বসেই তুলসীদাস রামচরিতমানস রচনা শুরু করেছিলেন। এরপরে চলে এলাম ভরত মন্দিরে। রামঘাট থেকে সিঁড়িপথের প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম উঁচুতে অবস্থিত মন্দিরের দিকে। মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। এখানে ভরতজিকে পুজো করা হয়। গর্ভমন্দিরে ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এবারে ভরত মন্দির থেকে নেমে চললাম রামঘাটের দিকে। এখানে মন্দাকিনী নদীর পাশে তুলসীদাসের একটা সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। রামঘাট ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা খাবারের দোকানে। ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিছু খেয়ে নিই। এখানে শুধুমাত্র কিছু ভাজাভুজি পাওয়া যায় আর মিষ্টি পাওয়া যায়, তাই খেয়ে নিই, কি আর করা যাবে। খাওয়ার পর একটু এদিক ওদিক ঘুরে নিলাম। রামঘাট সহ এখানকার মুখ্য দর্শনীয় স্থানগুলো দর্শন করলাম। খুব ভালো লাগলো জায়গাটা। সত্যি জীবনে কিন্তু এগুলো পরম পাওয়া। এবারে এখান থেকে যাব কদমগিরি পর্বত পরিক্রমা করতে। যে কদমগিরি পর্বত পরিক্রমা না করলে মনে করা হয় যে চিত্রকূট ধাম দর্শন অসম্পূর্ণ থাকে। চলুন তাহলে দর্শন করে আসি। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এবারে রামঘাট থেকে বেরিয়ে চললাম অটো বা টোটো স্ট্যান্ডের দিকে। রামঘাটে ঢোকার প্রবেশদ্বারের কাছ থেকেই সব জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। ভাইয়া কামতগিরি কিতনা? বসে পড়লাম টোটোতে। কিছু দূর এগোতেই দূরে কামতগিরি পর্বত চোখে পড়ল। চিত্রকূট পার্বত্য এলাকার মধ্যে এই কামতগিরি পাহাড় খুবই গুরুত্বপূর্ণ স্থান। এই পাহাড়কেই পরিক্রমা করতে হয়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পাহাড়ের পাদদেশে। এই টোটাল পরিক্রমাটা হচ্ছে 5 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগতে পারে 3 ঘন্টার মতো। চলুন যাওয়া যাক। সামনের রাস্তা ধরে হাঁটতে থাকলাম পর্বতের দিকে। এখন বাজে বেলা 11:25। এসে পৌঁছে গেলাম কামতগিরি পর্বতের একদম প্রবেশদ্বারে। দেখা যাক কতক্ষণ লাগে। কামতগিরি পর্বতের বেশ কিছু মন্দির রয়েছে। সেখানে পুজো দেওয়ার জন্য এখানে পুজোর ডালার দোকানও রয়েছে। আমি একটা দোকানে জুতো রেখে পুজোর ডালা নিয়ে ঢুকে পড়লাম পরিক্রমা মার্গে। এই কামতগিরি পরিক্রমার 5 কিলোমিটার রাস্তা পুরোটাই খালি পায়ে করার নিয়ম। ঢুকতেই প্রথমে পড়বে কামতানাথজির মন্দির। এই কামতানাথজি ভগবান শ্রী রামচন্দ্রেরই স্বরূপ হিসেবে ধরে নেওয়া হয়। এই পরিক্রমা বয়স্ক লোকেরা হুইল চেয়ারে বসে করতে পারেন। भैया परिक्रमा के लिए कितना लेते हो? 300 पूरा इधर से इधर तक। हाँ इधर। আমি কামতানাথজিকে প্রণাম জানিয়ে পরিক্রমা শুরু করলাম। তখন শত শত ভক্ত এই পরিক্রমা করছেন। আমিও তাদের সঙ্গী হলাম। গাছেদের নিচে আলো ছায়া পথ ধরে হেঁটে চললাম।
পরিক্রমা মার্গের পাশে প্রচুর এইরকম ছোট ছোট মন্দির চোখে পড়বে। চলার পথ কিন্তু বেশ ভালো, খালি পায়ে হাঁটতে কোনো অসুবিধা নেই। তবে গরমের সময় এই পাথর রোদের তেজে গরম হয়ে গেলে তখন একটু অসুবিধা হবে। বর্ষার হাত থেকে বাঁচার জন্য এখানে সুন্দর রেন শেল্টারও করা আছে। কিছু দূর এগোতেই কামতগিরি পর্বতের সৌন্দর্য চোখে পড়ল। কামতগিরি পর্বত কিন্তু পুরোটাই লোহার জাল দিয়ে ঘেরা আছে। এই পাহাড়টার কিন্তু নিচ দিয়ে আমরা পরিক্রমা করছি, পাহাড়ের ওপরে ওঠা যায় না। এটা খুব স্বর্গীয় এক জায়গা বলে মনে করা হয়। তবে এ পথ বাদরের থেকে খুব সাবধানে চলতে হয়। আমি এগিয়ে চললাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম শ্রীরাম জানকী মণ্ডল মন্দিরের কাছে। ঢুকে মন্দির দর্শন করলাম। এখানে মন্দিরের ভেতরে রামচন্দ্র, জানকী মাতা ও লক্ষ্মণ পূজিত হচ্ছেন। এবার মন্দির থেকে বেরিয়ে আবার হাঁটা লাগালাম। পথে দেখলাম একজন ভক্ত ডন্ডি কেটে পরিক্রমা করছেন। তার এই ভক্তিকে আমি শ্রদ্ধা জানালাম। এবারে চলে এলাম শ্রী গুরু বশিষ্ঠ ঋষির আশ্রমে। এখানে মন্দিরের ভেতরে বাল্যরূপে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দর্শন করলাম। আবার চললাম সামনের দিকে। চলুন এবারে দর্শন করব ভরত মিলাপ মন্দির, যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে তার ভাই ভরত এসে দেখা করেছিলেন এই জায়গাতে, তাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার অযোধ্যাতে। চলুন সেই পূর্ণভূমি এখানেই আছে। কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম ভরত মিলাপ মন্দিরে। উত্তরপ্রদেশ ট্যুরিজমের বোর্ড দেখে মন্দিরে ঢুকে পড়লাম। বহু প্রাচীন মন্দির দেখেই বোঝা যাচ্ছিল। কারোর কারোর মতে এই স্থানে ভরত তার বড় ভাই রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে দেখা করেন। বনবাসকালে রামচন্দ্রের সঙ্গে ভরতের এখানেই প্রথম দেখা হয়। এখানে মন্দিরে রামচন্দ্র এবং সীতামাতা পূজিত হচ্ছেন। এবারে এই মন্দির থেকে বেরিয়ে এগোতে থাকলাম ভক্তদের সঙ্গে। এসে পৌঁছলাম বিরজা কুণ্ডে। এটি একসময় এখানকার জলের উৎসস্থল হিসেবে ব্যবহার হতো। এখানে ছোট ছোট প্রচুর মন্দির আছে, গুণে শেষ করা যাবে না। অনেক অনেক মন্দির। মেইন যে পরিক্রমা মার্গ তার ডান পাশে বা পাশে প্রচুর মন্দির। আরও কিছুটা হেঁটে এগোতে পড়ল ভরত মিলাপ চরণচিহ্ন মন্দির। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। জনশ্রুতি এই স্থানেই ভরত তার 3 মাতা সহ রামচন্দ্রের সঙ্গে বনবাসকালে দেখা করেন এবং মায়ের হয়ে ক্ষমা চেয়ে তাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু ভগবান রাম তার পিতৃ আজ্ঞা পূরণের জন্য ফিরে যাননি। তখন ভরত তার দাদা রামচন্দ্রের পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে যান। এখানে পাথরের মধ্যে আজও তাদের পদচিহ্ন দেখতে পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন এই স্থানেই ভগবান রামচন্দ্র সীতামায়ের সঙ্গে বসবাস করতেন। আজকের এই চিত্রকূট ধাম দর্শন আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এখানে 3টি মন্দিরের বাকি 2টি মন্দিরে, একটিতে সীতামাতা ও জানকী মাতার মিলনস্থল ও অন্যটি লক্ষ্মণ এবং শত্রুঘ্নের মিলনস্থল হিসেবে মানা হয়ে থাকে। রয়েছে তাদের চরণ চিহ্ন। পুরো মন্দির চত্বর বেশ সুন্দর। এখানে 2খানা ভরত মিলাপ মন্দির দেখতে পেলাম, দুটোই আপনাদেরকে দেখালাম।
এবারে সঠিকভাবে তো আমিও জানি না, তীর্থপুরোহিতরা যেরকম বলেন আমরাও সেরকমভাবেই দেখাই। চলুন এরপরে সামনে এগিয়ে যাই। আরও একটু এগিয়ে পৌঁছে গেলাম লক্ষণ পাহাড়ি যাওয়ার প্রবেশ পথে। পাহাড়ের ওপরে মন্দির রয়েছে, সেখানে যাওয়ার জন্য সিঁড়িপথ এবং রোপওয়ে দুটিই ব্যবস্থা আছে। আমি রোপওয়েতে যাব। রোপওয়ের টিকিট কেটে নিলাম, এটা নিলে হচ্ছে আসা যাওয়ার জন্য 80 টাকা। চলুন এবার রোপওয়ে করে যাওয়া যাক লক্ষণজির মন্দিরে। রোপওয়েতে উঠে বসলাম। একটা কেবিনে 4 জন বসা যায়। রোপওয়ে চলতে শুরু করতেই আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকলাম। ওপর থেকে চারদিকে সৌন্দর্য বেশ ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যেই উঠে পড়লাম পাহাড়ের একদম ওপর দিকে। নেমে পড়লাম রোপওয়ে থেকে। এবারে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। পাহাড়ের একদম ওপরে লক্ষণের মন্দির রয়েছে। জনশ্রুতি আছে এই স্থানে বসে লক্ষণ 12 বছর ধরে সাধনা করেছিলেন। আছে লক্ষণের মন্দির। इस पहाड़ी पे लक्ष्मण जी 12 साल तपस्या किया है। जब भगवान का 14 साल का वनवास हुआ था तो भगवान राम, माता जानकी, लक्ष्मण जी महाराज वाल्मीकि जी के आश्रम पहुंचे थे। वाल्मीकि जी से पूछा था कि हे महाराज जी आप बतलाइए हम कहाँ निवास करें। तो वाल्मीकि जी ने कहा कि हे राम आपका निवास तो हर जगह में है, हरि व्यापक सर्वत्र समाना, प्रेम से प्रकट होई मैं जाना। भगवान हर जगह समाये हुए हैं, उनको प्रेम से बुलाने की आवश्यकता है। तो भगवान राम, माता जानकी नीचे रहते थे कामतगिरी परिक्रमा मार्ग के तरेटी के नीचे एक भरत मिलाप मंदिर के नाम से जाना जाता है, जहाँ भगवान के पद चिन्ह अंकित है। तो भगवान राम, माता जानकी नीचे रहते थे। लंका में जो सती सिलोचना थी, रावण की बहू, मेघनाथ की पत्नी, उसको वरदान मिला था कि मेरे पति को वही मार सकता है जो कोई 12 वर्ष तक नींद, नारी, भोजन, अन्न बिसारेगा। ऐसा त्यागी बलशाली वह वीर पुरुष को मारेगा। तब लक्ष्मण जी महाराज इस पहाड़ी पे 12 साल तपस्या किया। दिन में भगवान राम सीता के साथ सेवा पूजा करते थे, रात्रि के समय यहाँ से बैठ के विरासन लगा के रखवाली करते थे। बोल लखन लाल की जय। মূল মন্দিরের বাইরে এই জায়গাতেই ভরতের সঙ্গে লক্ষণের মিলন হয়েছিল বলে ধরে নেওয়া হয়। আমি পুরো মন্দির চত্বর ঘুরে বেরিয়ে পড়লাম। আবার রোপওয়ে ধরে চললাম নিচের পরিক্রমা মার্গে। পরিক্রমার মধ্যে আমরা প্রায় 3.5 কিলোমিটার মতন চলেই এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। এবারে আমি চলে এলাম তৃতীয় কামতানাথ মন্দিরে। ভেতরে ঢুকে বিরাট বড় কামতানাথের মূর্তি দর্শন করে নিলাম। এখান থেকে বেরিয়ে যেতে যেতে দেখলাম আরো অনেক মন্দির রয়েছে, কিন্তু সেগুলো বন্ধ। এবারে পরিক্রমা মার্গের একদম শেষ প্রান্তে এসে পৌঁছলাম। শেষের দিকে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। সাধারণত ভক্তরা 5 কিলোমিটার হেঁটে এই সব দোকান থেকে খাবার খেয়ে নেন। রয়েছে উপহার দেওয়ার জন্য জিনিসের দোকান। প্রচুর মানুষ কিন্তু এখানে কেনাকাটাও করছে দেখতে পেলাম। এবারে চলে এলাম বরহাকি হনুমানজির মন্দিরে। এটা বিশ্বাস করা হয় এখানকার মূর্তিটি নিজের থেকেই আবির্ভূত হয়েছিলেন। এই স্থানটি কামতগিরি পর্বত থেকে প্রবাহিত ভাবী নদী বা বরাহ নদীর পথে অবস্থিত, তাই এই স্থানকে বরাহের হনুমান মন্দির বলা হয়। পুরো কামতগিরি পর্বত পরিক্রমা করতে আমার সময় লাগলো প্রায় 3 ঘন্টার কাছাকাছি। চলুন এবার বেরোনো যাক। এরপরে কিন্তু আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে হনুমান ধারা। এবারে পরিক্রমা মাঠ থেকে বেরিয়ে টোটো ধরলাম। রামঘাট কিতনা? 10 रुपए। চলো।
আমাকে প্রথমে রামঘাট যেতে হবে, তারপরে ওখান থেকে টোটো পাল্টে হনুমানধারা যেতে হবে। রামঘাট থেকে আরেকটা টোটো করে নিলাম, যাব হনুমানধারা। এখান থেকে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। একটা টোটো পুরোপুরি রিজার্ভ করতে হলো, ভাড়া পড়লো 50 টাকা। 50 টাকাতে 5 জন যাওয়া যায়। কিছু দূর এসেই পৌঁছে গেলাম হনুমানধারা পাহাড়ের একদম সামনে। এই পাহাড়ের ওপরেই রয়েছে জানকী মাতার রন্ধনশালা। এখানেই সামনে রয়েছে সিঁড়িপথ এবং রোপওয়ে পথ। চলুন আমি রোপওয়েতে যাব। চলে এলাম রোপওয়ের টিকিট কাউন্টারে। 170 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবারে রোপওয়েতে চেপে বসলাম। রোপওয়ে থেকে সামনে সবুজে ঘেরা পাহাড় দেখতে খুব সুন্দর লাগছে। নিচের দিকে তাকিয়ে দেখছিলাম আঁকাবাঁকা ভাবে পায়ে চলা সিঁড়িপথ পাহাড়ের ওপর দিকে উঠে গেছে। এ পথে বহু ভক্তজন চলেছেন পাহাড়ের ওপরে। এ পথে প্রায় 550টা সিঁড়ি ভাঙতে হবে। রোপওয়ে মাঝে একটুখানি সময় দাঁড়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। চিত্রকূটের বিভিন্ন পাহাড়ের চূড়ায় বহু প্রাচীন মন্দির আছে। প্রকৃতিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই উঠে পড়লাম পাহাড়ের ওপর দিকে। রোপওয়ে থেকে নেমে পৌঁছে গেলাম হনুমানধারার কাছে। এই হলো হনুমানধারা, পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটি জলের স্রোত। বিশ্বাস করা হয় লঙ্কা দহন করার পর হনুমানজির লেজ যখন আগুনের জ্বালায় জ্বলছে, তখন প্রভু শ্রী রামচন্দ্র তাকে সেই জ্বালা থেকে মুক্তি দিতে পান মেরে বিন্দ পর্বতের একটি চূড়ায় জলের ধারা বার করে দেন এবং হনুমানজি সেই ধারার জলে লেজ ভেজাতেই তিনি শান্তি পান। ভক্তজন এই হনুমান ধারার জল অত্যন্ত পবিত্র বলে মনে করেন। পাশেই রয়েছে হনুমানজির মন্দির। মনে করা হয় হনুমানজি এখানে এই গুহাতে বিশ্রাম নিয়েছিলেন। ভক্তরা এখানে তাকে পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে থাকেন। এরপরে পাশের খালা সিঁড়িপথ ধরে চললাম জানকী মায়ের রন্ধনশালা দেখতে। এই রাস্তাটা খুবই সরু এবং খাড়াই। এখান থেকে দূরের চিত্রকূট শহরকে দেখতে খুব সুন্দর লাগে। আসা এবং যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা খুবই সরু। এত মানুষজন আসছেন এখানে, কিন্তু এখানে কোনো অপশান নেই রাস্তাটাকে যে চওড়া করবে। চলুন একটু কষ্ট করে ওপর দিকে যেতে হবে, যাওয়া যাক। আরও কিছুটা সিঁড়িপথ পেরিয়ে চলে এলাম পাহাড়ের একদম উপরে। এখানে দেখলাম গাড়িও আসে। এখানে যত গাড়ি দেখা যাচ্ছে এরা কিন্তু পাহাড়ের নিচ থেকে ওপর দিকে নিয়ে আসে। মাত্র আসা এবং যাওয়া দুটোর জন্য কিন্তু 100 টাকা ভাড়া। এবারে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। এখানে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। সর্বশেষে এসে পৌঁছলাম মাতা সীতার রসই ঘরে। এখানে এখনো পর্যন্ত তার ব্যবহার করা শিলনোড়া রয়েছে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় এই স্থানে মাতা সীতা পঞ্চঋষি অর্থাৎ অত্রি মুনি, অগস্ত্য ঋষি, সুতিদ্দান মুনি, সর্বং মুনি এবং বাল্মীকি মুনিকে অতিথি হিসেবে আপ্যায়ন করে নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন। এই পুরো চিত্রকূট অঞ্চলটাই হলো এক তপভূমি।
আমি মন্দির চত্বর ভালো করে দেখে বেরিয়ে পড়লাম। আবার সেই খাড়া সিঁড়িপথে নিচে নামতে হলো। এই পথটুকু খুব সাবধানে চলতে হয়। এবারে রোপওয়ে করে পাহাড়ের নিচের দিকে নামা। ততক্ষণে পশ্চিম দিকের আকাশ রং বদলাতে শুরু করেছে। সূর্যদেব অস্ত যাবেন। নিচে নেমে এলাম। হনুমানধারা দর্শন হলো। এবারে চলুন সোজা রামঘাট, ওখানে আরতি দর্শন করব। চলুন। এখান থেকে 10 টাকায় অটোতে চলে এলাম রামঘাটে। আজকে কিন্তু অনেক দর্শনার্থী এসছে, অনেকটাই ভিড় রয়েছে। ঘাটে পৌঁছতেই দেখলাম এখানে ভজন অনুষ্ঠান চলছে। আমিও ঘাট ধরে এগোতে থাকলাম সামনের দিকে। তখন দেখলাম রামঘাটের পুরো চত্বর প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে। এই প্রদীপগুলো সন্ধেবেলা জ্বালানো হবে। আজকের দিনটা ছিল দেবোত্থান একাদশী। জানতে পারলাম আজকে এখানে প্রায় 2 লক্ষ প্রদীপ দিয়ে রামঘাটকে সাজানো হবে। এই দেবোত্থান একাদশী হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ একদিন। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর এই দিনটিকে শ্রী বিষ্ণুর জাগরণের দিন বলা হয়। বিষ্ণুদেবের শয়ন একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত, যা চতুর্মাস নামে পরিচিত, সেই বর্ষাকালীন ভক্তিময় অধ্যায় এই দিনেই শেষ হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে একাদশী ব্রত পালন করলে পাপ নাশ হয় এবং মুক্তি লাভ ঘটে। এই দিনকে তীর্থঘাটের প্রদীপ জ্বালানোর কারণ হল এটি ধর্মের আলো জাগরণের প্রতীক এবং দেবতাদের প্রতি শ্রদ্ধা ও তীর্থের পবিত্রতার প্রকাশ। সন্ধ্যা হতেই মন্দাকিনী নদীর নৌকোগুলো রঙিন আলো জ্বালিয়ে যাত্রীদের নিয়ে ঘুরে বেড়াতে শুরু করলো। আর ঘাটগুলোতে ভক্তরা আস্তে আস্তে প্রদীপ জ্বালাতে শুরু করলেন। মন্দাকিনী নদীর জলধারা রঙিন আলোয় তখন ঝলমল করছে। ঘাটের সিঁড়িগুলোয় তখন জ্বলে উঠেছে প্রদীপের শিখা। আর দলে দলে ভক্তজন ভিড় করছেন রামঘাটে আরতি দেখার জন্য। নৌকোগুলোও এগিয়ে এসেছে একদম ঘাটের কাছে আরতি দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই শঙ্খ বাজিয়ে শুরু হলো আরতি অনুষ্ঠান। এর সঙ্গে শুরু হলো আতশবাজি ফাটানো। আজ যে এই চিত্রকূট ধামে উৎসব লেগেছে। একদিকে ভজন অনুষ্ঠান, অন্যদিকে মন্দাকিনী গঙ্গা মায়ের আরতির ঘণ্টার ধ্বনি। তখন এখানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে গেছে। চারদিকে উৎসবের আবহ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল প্রদীপ নিয়ে আরতি অনুষ্ঠান। আসুন আর কথা না বাড়িয়ে আরতি অনুষ্ঠান দেখতে থাকি। আজকের এই পুণ্যতিথিতে ভগবান আমাকে চিত্রকূট ধামে যা কিছু দেখালেন সবই তার কৃপা। তার কৃপা ছাড়া এ দর্শন সম্ভব ছিল না।
এরপরে আমি বেরিয়ে পড়লাম ঘাট চত্বর ঘুরে দেখব বলে। ঘাটের প্রতিকটা সিঁড়ি তখন প্রদীপের আলোতে অপরূপ সুন্দর হয়ে উঠেছে। এখানকার মন্দির, ঘর, বাড়ি সব কিছু আলো দিয়ে সাজানো হয়েছে। আজকে এখানে থেকে আমি প্রতিকটা মুহূর্ত উপভোগ করতে থাকলাম। আজকের দিনটা আমার জীবনে আরেকটা স্মরণীয় দিন হয়ে রইল। এটা আমার জীবনে এক পরম পাওয়া। আমি ঘাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালাম, এখানে অনেকটা সময় কাটালাম। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে এই চিত্রকূট ধামের আরও অনেক কিছু দেখানোর আছে, সেগুলো দেখাবো। আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।